আনিস আলমগীর, আপনার সম্পর্কে একটা অভিযোগের জায়গা আছে যে আপনি আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য কথা বলে থাকেন। আপনার সাথে অভিযোগের জায়গা আছে ভারতের গোয়েন্দা সংস্থা আপনাকে টাকা দেয়। আপনার সাথে কথা আছে যে আপনি আস্তে আস্তে আসলে শুরুতে আওয়ামী লীগের ভীষণ সমালোচক ছিলেন, দিন গড়ানোর সাথে সাথে আওয়ামী লীগকে এখানে পুনঃপ্রতিষ্ঠা করার জন্য আপনি একটা বড় ধরনের কাজে হাত দিয়েছেন, যা কিছু বলা হয়। এই অভিযোগের কি আপনার কোনো উত্তর আছে? এটা হচ্ছে মানুষের পারসেপশন। কেন হয় এগুলা? কারণ আওয়ামী লীগের পক্ষে কেউ কথা বলছে না, বা সরকারের সমালোচনা করলে যে সমালোচনা করে সেটা আওয়ামী লীগ যদি ক্রেডিট নিয়ে নিচ্ছে, আওয়ামী লীগ স্বাভাবিক নিবে যে ডক্টর ইউনূসের যখন সমালোচনা হয় তো সেটা তো তাদের ইয়েতে যাচ্ছে, দেখো আমরা কত ভালো ছিলাম, ইউনূস কত খারাপ, তো সেই ক্রেডিট তারা নেবে। সেই ক্রেডিট নিতে গিয়ে তারা দেখা যাবে যে আমার এমন কিছু কথা যেগুলো ইউনূসের বিরুদ্ধে গেছে সেটাকে তারা প্রচার করবে তাদের প্রচার মাধ্যমে। কিন্তু আমি আবার তাদের বিরুদ্ধে যে কথাগুলো বলছি, আমি যে বলেছি শেখ হাসিনার পদত্যাগ করা উচিত, আমি যে বলেছি শেখ পরিবারের এই দুর্বৃত্তদের সবার আগে বিচার করা উচিত, ওগুলো কিন্তু দেবে না, ওইগুলো কিন্তু কেটে রাখবে। যে মূর্খগুলো এগুলো আবার উদ্ভট হয়ে যায়, তাদের পুরোটাই দেখা উচিত, সবগুলো দেখা উচিত। তাহলে বুঝবে যে সমালোচনা মানে সমালোচনা, সেটা কে আমার এটা দেখার জন্য। এখন ডক্টর ইউনূস আছে বলেই আমরা তার সমালোচনা করব। এখন এর পেছনে যারা ছিল তারা ক্রেডিট নেবে, শেখ হাসিনার দল ক্রেডিট নিতে পারছে। এটা যদি বিএনপি থাকতো তারাও এই ক্রেডিটের ভাগিদার হতো, জামাত থাকলে তারাও হইতো। এই দৃষ্টিভঙ্গিটা আমাদের নাই। এখন আরেকটা হচ্ছে যে কি জানি ওর ভারতের ভাই কই এরা আমার সাথে যোগাযোগ করে না, কেউ কারে টাকাটা কারে দিয়ে এরা বসে আছে, আবার অরিজিনাল জায়গায় আসতেছে না। আমার পথে কোথাও যে আপনি যে শুনেছেন কিছুটা হলে তো সত্য, নিচে পথে কেউ মেরে দিচ্ছে এটা। আপনি সে মিসিং লিংক সরাসরি যোগাযোগ করলে টাকাটা নিতে সরাসরি করলে তো আমি পাইতাম। আমার আচ্ছা পাইতেন মানে নিতেন, সরাসরি যোগাযোগ নিতেন কিনা সেটা পরে ভাবতাম, কিন্তু কথা হচ্ছে যে 5 লাইনের কেউ মেরে দিচ্ছে, আপনি সেটা খুঁজে বের করেন ও কোন জায়গায় এটা চলে যাচ্ছে, তাহলে আমাদের বানাইছে। আর আওয়ামী লীগকে প্রতিষ্ঠা করার আমার কোনো দরকার হচ্ছে না। আওয়ামী লীগ এমন একটা রাজনৈতিক দল, সে এখন বিপর্যয়কর অবস্থায় আছে। এখন এই বিপর্যয় নিঃসন্দেহে সে কাটবে কিভাবে? বাংলাদেশের রাজনীতিতে এগুলো তো মাথায় থাকে না, কে কি করছে। এই যে শেখ হাসিনা যে 18-17 বছরে কি করেছে, এগুলো মুছে যাবে কেন? এগুলো মুছে যাবে যে ডক্টর ইউনূসের দুঃশাসনের জন্য, বা দুঃশাসন বলবো না, এই শব্দটা হলো কি ব্যর্থ শাসনটা। ওনার যে ব্যর্থতা ওনার পক্ষে যে একরাশ ভালোবাসা নিয়ে আশা নিয়ে লোকজন এসেছিল, সে আশা যখন হয়ে যায় তখন তো এর পেছনে যে আছে সে তাকেই বলে যে বুঝেন না আপনি। ইউনূস সরকার ব্যর্থ হলে হাসিনা সরকার ফেরার মাঝামাঝি আর কোনো জায়গা নাই, কারোর কাছে ফেরার আর সুযোগ নাই না, তখন ক্রেডিট বেড়ে যায় তার। এই যে আপনি জানেন না যে বিয়ে করার পরে আমার তো আগের স্বামী ভালো ছিল, যে দ্বিতীয়বার বিয়ে হওয়ার পর যে স্বামীর কাছে যায় সেই স্বামী যদি আবার পিটায় তখন তো সে বলে আরে আমার তো আগের স্বামী ভালো ছিল। ঠিক একই অবস্থা হয়েছে, কারণ আগের স্বামীও যে খারাপ ছিল সেই উপলব্ধি এখন নাই। কারণ হচ্ছে যে আরেকটা আসে নাই, তো তৃতীয় স্বামী যদি আসে তখন বুঝতে পারবে যে ডক্টর মানে এই দ্বিতীয় স্বামী তো এর থেকে ভালো ছিল, হয়তো বুঝতে পারবে। এইসব কাণ্ড কিন্তু চলতেছে। বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানালেই ফেসিস্ট হয়ে যায়, তাহলে ওদের মস্তিষ্কে যদি এটুকুই ঢুকে তাহলে এটাতে তো বলার কিছু নাই। সে যেটা করছে সেটা আরেকটা স্বৈরাচার, সে যেটা করছে সেটা হচ্ছে আরেকটা ফেসিস্টের সে যেটা করছে সেটা হচ্ছে শেখ হাসিনাই তাই করতো, বা আওয়ামী লীগের লোকজনই এভাবে ট্যাগ দিত। তাহলে আওয়ামী লীগের লোক বা আওয়ামী লীগের সংস্কৃতি থেকে এরা বের হতে পারে নাই, বরং এরা সরকার তো করছে না আমি বলছি, যে বরং এরা আরো উচ্চ মাত্রায় গিয়ে সেই সমস্ত কর্মকাণ্ড করছে। এবং তাদের এই কর্মকাণ্ড যে ওরা এত গর্দভ, তারা এটুকু বুঝতেছে না যে গর্দভ। আমি এই জন্যই বলছি যে মনে করেন আমি কথা বলতে পারছি, মাসুদ কামাল কথা বলছে, আব্দুল তুষার কথা বলছে, আরো অনেকে কথা বলছে, আপনার অনুষ্ঠানে এসে অনেকে মন খুলে কথা বলে যাচ্ছে। এই যে কথা বলাটা, এই কথা বলার ক্রেডিট কার কাছে যাচ্ছে? সরকারের কাছে যাচ্ছে। ডক্টর ইউনূস খুব স্পষ্টভাবে দেখাতে পারবে যে আমরা যদি গলা টিপে ধরতাম তাহলে আনিস আলমগীর কথা বলছে কি করে, মাসুদ কামাল কথা বলছে কেন, তুষার কথা বলছে কেন, আজিজ কথা বলছে কেন, উদাহরণ অনেক আছে। এরা তো এটুকুও বুঝে না যে আমরা কথা বলতে পারা সেটা সরকারের ক্রেডিট, এবং সরকারের মধ্যে থেকেও কিছু আছে এগুলো বলতে পারে না। এরা কয়েকজন হুমকি দেয় যে আনিস আলমগীরের ব্যাংক অ্যাকাউন্ট তলব করা হোক। এখন যেখানে ধরা সেখানে ধরে না। ডক্টর ইউনূস ক্ষমতায় এসে বললেন যে আমরা যাদের আমাদের পরিষদের সম্পদের হিসাব দেব, কিন্তু আজকে 1 বছর পার হয়ে গেল। দেবপ্রিয়, আমি কালকে দেখলাম যে দেবপ্রিয়
তাদের খুবই প্রিয় ভাই, সে দেবপ্রিয় বলছে যে এইটা বড় এক ধরনের বরখেলাপ। ডক্টর ইউনূস কত সম্পত্তি তার আগে ছিল, এখন কত, তার সেই সমস্ত আসিফ বা আদার্স এই ধরনের লোকজন যেগুলো এখন ফুলে ফেঁপে অনেক বড় হয়ে গেছে, তাদের আগে কত ছিল, এখন কত, আমরা তো সেগুলো জানতে পারছি না। তারা 1 বছরও দেয় নাই। কিন্তু এটা প্রশ্ন করার দায়িত্ব কার? নাগরিক হিসাবে অনেকে। হ্যাঁ, কিন্তু নাগরিক হিসেবে আপনি সেই প্রশ্ন করতে পারেন। আমি কিন্তু এই জায়গায় শেষ করে দিচ্ছি, নাগরিক হিসাবে যে প্রশ্ন করার, তারা সরকার কেন এটা দেয় নাই? ডক্টর ইউনূস আপনি কেন তা আপনার হিসাব দেন নাই? আপনার পরিষদ কেন হিসাব দেন নাই? যেটা দায়িত্ব ওদের সেটা নিয়ে প্রশ্ন করছেন না, আমাকে প্রশ্ন করছে, আনিস ভাই আপনি কি পাবলিকলি বলবেন আপনার সম্পদ কত? আমি বলছি আমার পাবলিকলি যেটা বলা সেটা সরকারের প্রতিনিধি যারা আছে, এনবিআর আছে, তাদেরকে বলছি, তাদের কিছু আমাদের দেওয়া আছে। আই এম প্রাইভেট পারসন, আমি তো সরকারি চাকরি করি না। কেন আপনারই সম্পদের হিসাব চাওয়া হচ্ছে? কেন আপনাকেই কালচারাল ফ্যাসিস্ট বলা হচ্ছে? মানে কি কারণ? ওইটাই এদের মত প্রকাশের যে সভ্যতার যে জিনিসটা, সেটাই তারা জানে না। মত প্রকাশ কোনটা এবং কাকে কোশ্চেন করতে হবে সেই জিনিসটাই জানা। এরা প্রেসিডেন্টের থেকে বড় কিছু সাংবাদিকের কথা বলেছেন, আর কি কেউ আছে এটার পেছনে? শুধু সাংবাদিকরা এই কর্মকাণ্ডের সাথে জড়িত? মানে আমি যদি গতকালের ঘটনাটাও ধরি, কালচারাল ফ্যাসিস্ট হিসেবে যাদের নাম টানানো হয়েছে ব্যানার হিসেবে এবং যাদের প্রতি ঘৃণা প্রদর্শন করা হয়েছে, এই কার্যক্রমে কারা? আপনি তো সাংবাদিক হিসেবেও এটার খবর নেওয়ার চেষ্টা করেছেন, কারা আছে? আমি একটা কথা বলি, ওরা যে কর্মসূচি নিয়েছে, বেসিক্যালি এটাতে আমার খুব কিছু যায় আসে না তা না, এটাতে কিছু আসে যায় না। বরং আমি মনে করি যে আমার একটু হয়েছে, যে স্ট্যাটাস নেমে গেছে। আমি কোথায় সাংবাদিক ছিলাম, এটা সফট আওয়ামী লীগের ছিলাম, এটা শুনতে ভালো লাগে। এক কোথা থেকে আনছে ফেসিস্ট, কালচারাল অ্যাক্টিভিস্ট। আমি তো কালচারাল সাথে আমি নাই। এখন তারা এটা করছে, বড় বড় স্টারদের সাথে আমার নামও দিয়েছে। তারা যদি মনে করে যে এরা বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানালেই ফেসিস্ট হয়ে যায়, তাহলে ওদের মস্তিষ্কে যদি এটুকুই ঢুকে, তাহলে এটাতে তো বলার কিছু নাই, ওরা ওইভাবেই করছে। কিন্তু আমি যেটা আপনাকে এর আগে বলছিলাম, যে আমাকে বা অন্যকে কিংবা আপনাকে কেউ তো এই কোশ্চেন করতে পারে না, আপনার আয় কত, আপনার ব্যয় কত, অমুকটা। আমাদের তো সবার আগে কোশ্চেন করতে হবে সরকারকে, যাদেরকে আমাদের আয় ব্যয়ের হিসাব তো সরকারের কাছে আছে। কালচারাল ফ্যাসিস্ট নাম দিয়ে যাদেরকে এরকম করে অপদস্থ করা হয়েছে বা ঘৃণা প্রদর্শন করা হয়েছে, বলা হচ্ছে যেহেতু 15ই আগস্ট করা নিয়ে সরকারের একটা নিষেধাজ্ঞা ছিল, বাধ্যবাধকতা ছিল, এই কারণে যারা এই পক্ষে হয়ে এগুলো কাজ করেছে, একটা ইন্ধন সরকারের তরফ থেকেও আছে। আপনার কাছে প্রথম প্রশ্ন, 15ই আগস্ট করা নিয়ে আসলেও সরকারের পক্ষ থেকে কোনো নিষেধাজ্ঞা ছিল কিনা? দ্বিতীয় হলো, এই ইন্ধনের পেছনে আপনাদের কোনো হাত আছে কিনা? আমি এই একটু আগেই আনিস ভাই ওনাকে যারা সমালোচনা করেছেন তাদেরকে টোকাই বলেছেন, বলতে পারেন ওনার কাছে যদি মনে হয় তারা টোকাই, কিন্তু রেফারেন্স হিসেবে টেনে এনেছেন হাঁসের মাংস খাওয়া এবং ওয়েস্টিনে যাওয়া। তো ওয়েস্টিনে যাওয়ার কথা বলেছেন সরকারের একজন উপদেষ্টা, এখন তাকে আপনি টোকাই বলবেন কিনা এটা আপনার সিদ্ধান্ত। না, আমি এখন ইনপুট দেবো, কারণ এটা বলবো যে হচ্ছে, আমি বলছি যে এটা যেহেতু প্রচলিত সেই অর্থে বলছি। আমি যাদেরকে টোকাই বলছি এটা রিয়েল অর্থে টোকাই, এরা সাংবাদিকতায় ছিল না, এরা বিভিন্ন প্রতিষ্ঠান দখল করেছে। এখন ভাই আপনি তো বলছেন না, এটা ক্লিয়ার করে নেই, আপনি কি উপদেষ্টাকে উদ্দেশ্য করে বলেছেন? না, আমি উপদেষ্টা, আমি স্ট্যান্ডার্ড বোঝাচ্ছি যে আপনি হাঁসের মাংস খাচ্ছেন না, বা আপনি সোনারগাঁতে যাচ্ছেন, মনে করেন সোনারগাঁতেও যাই তো ওরা, আমি ওকে মিন করছি না। আমি বলছি যে এদের স্ট্যান্ডার্ড, যে এই লোকগুলা যেগুলো এক সময় হাঁসের মাংস খাইতে পারে নাই, ওয়েস্টিনে যেতে পারে না, সোনাগাতে যেতে পারে না, এখন যাচ্ছে, কারণ অন্যদের দেখে ওদের জ্বলতেছে। এবং এটা সাংবাদিকতাও ছিল না, মানে গায়েবী পত্রিকায় ছিল, এখন বড় বড় প্রতিষ্ঠান দখল করেছে। সাংবাদিকের কথা বলছে, হ্যাঁ, আজাদ মজুমদার জি। আচ্ছা, তো আমরা আশা করব যে সমালোচনাটা করবেন, যথার্থ সমালোচনা করবেন, ন্যায্য সমালোচনা করবেন। ন্যায্য সমালোচনা আসলে আমাদেরকে কাজ করতে সহযোগিতা করে, এটা আমাদের জন্য সুবিধা হয় কাজ করতে। কিন্তু আমরা সমালোচনা করতে গিয়ে আমরা প্রত্যেকেই, আমরা সমালোচনা আলোচনা যেখানেই আমরা যা করি না কেন, আমরা মনে করি যে আমাদের একটা নির্দিষ্ট মাত্রা জ্ঞান সবারই থাকা উচিত। মাত্রা জ্ঞানটা আমরা যদি ছাড়িয়ে যাই, তাহলে অনেক ক্ষেত্রে মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হতে পারে, ঘৃণার সৃষ্টি হতে পারে, কারো কারো ঘৃণার প্রকাশ ভঙ্গিটা দৃষ্টিকটু হতে পারে। আমরা সবাইকে আহ্বান জানাই, আমরা সমাজে আসলে ঘৃণার চর্চা চাই না। আমরা চাই সবাই সমাজে একটা সুস্থ একটা ধারা
সবাই যেন তৈরি করে, সবাই মিলেই আমরা এমন একটা কালচার তৈরি করতে চাই যে কালচারে সমালোচনাটাকে ওয়েলকাম করা হবে, সমালোচককে অ্যাপ্রিসিয়েট করা হবে। আগস্ট কাউকে পালন করতে তো সরকার কাউকে নিষেধ করেনি, শোক পালনকে কোথায় কিভাবে করবে সেটা তার একান্ত নিজস্ব বিষয়, কিন্তু সরকারের দায়িত্ব হচ্ছে যে শোক পালনের নামে কোন রকম বিশৃঙ্খলা, কোন রকম আপনার নাশকতা যাতে কেউ করতে না পারে। এবং এই নাশকতার ইন্ধনটা যে ছিল সে বিষয়ে গোয়েন্দা তথ্যও ছিল এবং আপনি নিজেরাও দেখেছেন, এবং আমরা প্রায়শ আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেককে দেখেছি উস্কানিমূলক বক্তব্য রাখতে। তো এই ধরনের পরিস্থিতি যখন থাকে সরকার তো মানুষকে সতর্ক করবে, মানুষের নিরাপত্তার জন্য সরকার তো চেষ্টা করবে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। তো এইটাকে আপনি সরকারের দায়িত্ব হিসেবে ভেবে নিলে আমার মনে হয় সবচেয়ে ভালো। সবচেয়ে মজুমদার যে কথাটা আনিস আলমগীর বললেন যে ইউনূস সরকার ব্যর্থ হয়ে যাওয়া মানে আওয়ামী লীগ সরকারের জনপ্রিয়তা বাড়া বা তার ফিরে আসার জায়গা তৈরি করা, তাকে নতুন করে জায়গা তৈরি করতে হয় না, এই জায়গাটি কি আসলে সরকারের কাজ করে কিনা, বা জুলাইয়ে যারা আছেন এই জায়গাটা কাজ করে কিনা? জনগণ যদি কিছু ভুলে যে কাউকে নিয়ে আসতে চায় সেটা জনগণের জায়গা, জনগণ নিজের মতো করে বিচার করা, কিন্তু জনগণকে জোর করে সেই জায়গাটা ভুলিয়ে দেওয়ার বা ঘৃণা তৈরি করার একটা জায়গা এই সরকার পালন করে কিনা? না দেখেন, এটা তো সত্য, প্রধান উপদেষ্টা উনি নিজেও বলেছেন যে এটা আমাদের জন্য একটা বড় সুযোগ, এই সুযোগটাকে নষ্ট করা যাবে না। এই সরকার যদি ব্যর্থ হয় তাহলে আমাদের যে রাজনৈতিক পরিবর্তনের যে চেষ্টা, এই চেষ্টাটা কখনোই আসলে সফল হবে না। এখন যদি ভুলিয়ে দেওয়ার ক্ষেত্রে বলেন, আমি তো মনে করি যে ভুলিয়ে দেওয়ার ক্ষেত্রে আপনি সরকারকে বলছেন, আমি তো আপনাকেও দায়ী করবো, মানে